বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সকলকে আবারও সমাজবিজ্ঞান একাদশ শ্রেণীর ফেসবুক লাইভ ক্লাসে আমন্ত্রণ জানাই। আমি প্রভাষক গাজী মোহাম্মদ এনামুল হক, সরকারি ফুলতলা মহিলা কলেজ। তোমরা নিশ্চয়ই গতদিনের যে প্রথম ওরিয়েন্টেশন ক্লাস উপভোগ করেছ। আমি যে দিক নির্দেশনাগুলো তোমাদেরকে দিয়েছিলাম, আশা করি সেই নির্দেশনাগুলো তোমরা সুন্দরভাবে ফলো করবার চেষ্টা করেছ। তো আজকে দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো তোমরা নিশ্চয়ই বাড়িতে একটু পড়াশোনা করবার চেষ্টা করেছো। জানি এখন আসলে কারোরই মানসিকতাটা ঠিক নাই করোনা মহামারীর কারণে। তারপরেও আমাদের যেহেতু পড়াশোনা অনেক পিছিয়ে গিয়েছে, সেই পড়াশোনাকে তো এগিয়ে নিতে হবে, সেই টার্গেটেই আমাদেরকে এগোতে হবে। তো তোমরা বাজারে প্রচলিত যে সমস্ত বই রয়েছে সমাজবিজ্ঞান একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, প্রত্যেকটি বই তোমরা ভালো এবং যে কোনো বই কিনতে পারো। তারপরও আমার হাতে দুইটি বই এসেছে। তোমরা ইচ্ছা করলে এই দুইটা বইয়ের যে কোনো বই ফলো করতে পারো। আমি তোমাদের সামনে প্রদর্শন করছি বইটি। তোমরা নিশ্চয়ই খেয়াল করো যে এটি হলো ডক্টর আব্দুল মালেক সরকারের সমাজবিজ্ঞান প্রথম পত্র, এবং দ্বিতীয় পত্রও এই বইটি রয়েছে। আরও একটি ভালো বই রয়েছে বাজারে প্রচলিত, সেটি হলো সমাজবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ডক্টর সেলিমা আহমেদ এবং ডক্টর খমর রেজাউল করিমের লেখা অক্ষরপত্রের এই বই দুইটি। যে কোনো বই তোমরা ফলো করতে পারো। তোমরা বাজারে গিয়ে দেখবে যে বইটি তোমার কাছে ভালো লাগে, যে বইটি তোমার কাছে সহজবোধ্য মনে হয়, তুমি সেই বইটি তোমার পড়ার জন্য সিলেক্ট করতে পারো। তো যাই হোক, আমরা পড়াতে ফিরে আসি। তোমাদের কি মনে আছে গতদিন আমি যে ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম, সেখানে কি আলোচনা করেছিলাম? নিশ্চয়ই মনে আছে। তো তারপরেও আমি বোধ করছি গত ক্লাসের কিছুটা রিপিট অতি সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে আমি করব। গতদিন আমি আলোচনা করেছিলাম যে সমাজবিজ্ঞান কি। আজকেও একেবারেই সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে আমি উপস্থাপন করছি যে সমাজবিজ্ঞান কি। তাহলে সংক্ষেপে অতি সাধারণভাবে আমরা বলতে পারি সমাজবিজ্ঞান হলো সমাজ সম্পর্কে আলোচনাকারী, গবেষণাকারী বিজ্ঞানী হলো সমাজবিজ্ঞান। একদম সংক্ষেপে একটি সংজ্ঞা। ইংরেজিতে বলা হয় সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি। আবার কোনো কোনো সমাজবিজ্ঞানী বলেছেন সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশনস। এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছেন। সোশিওলজি শব্দটি দুইটি শব্দ থেকে এসছে। একটি হচ্ছে সোশিয়াস এবং অন্যটি হলো লোগোজ। একটি হলো ল্যাটিন শব্দ আর একটি হলো গ্রিক শব্দ। এই দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে একটি শব্দ, তার নাম হলো সোশিওলজি। তো গতদিন আমি তোমাদেরকে আরও ধারণা দিয়েছিলাম যে কয়েকজন সমাজবিজ্ঞানী এর নাম সম্পর্কে তোমাদের জানা প্রয়োজন। আমি আবারও রিপিট করি, গতদিন যারা ক্লাস মিস করেছো, আমাদের সরকারি ফুলতলা মহিলা কলেজের যে ফেসবুক আইডি, সেখানে যদি ঢুকতে পারো তাহলে তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। তারপরেও যারা লাইভ ক্লাস মিস করেছো তাদের জন্য আরেকটু আমি বর্ণনা করছি আবারও। সেটি হলো সমাজবিজ্ঞানের
যিনি জনক তিনি হলেন অগাস্ট কোত, ফরাসির সমাজবিজ্ঞানী। আরও কয়েকজন সমাজবিজ্ঞানীর নাম আমি বলি, তার মধ্যে অন্যতম হচ্ছেন ইবনে খালদুন, ম্যাক্স ওয়েবার, রয়েছেন এমিল ডুরখেইম, রয়েছেন মরিস জিন্সবার্গ, এছাড়াও প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, এদেরকেও আমরা সমাজবিজ্ঞানী হিসাবে আখ্যা দিতে পারি, কেননা তারা সমাজ সম্পর্কেও গবেষণা করেছেন। তারা রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিকও বটে। আরও আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি। প্রথমে আমি বলতে চাই যে আজকের ক্লাসটি আমি জানি না যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি শেষ করতে পারবো কিনা। যদি শেষ করতে না পারি তাহলে আগামী দিন ইনশাআল্লাহ বাকি যে অংশ, সেই অংশটি তোমাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। তো সমাজবিজ্ঞানের প্রকৃতি গতদিনও আমি আলোচনা করেছি, তারপরেও সংক্ষিপ্ত আকারেই বলি। সেটা হলো, সমাজটা হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ। সামাজিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান হচ্ছে বাস্তববাদী বিজ্ঞান। কোনো অবাস্তব কিছুকে নিয়েই কিন্তু সমাজবিজ্ঞান কখনোই আলোচনা করে না। সমাজবিজ্ঞান হচ্ছে একটি সত্যনিষ্ঠ বিজ্ঞান। সত্যকে নিয়ে, সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছে, এগিয়ে চলেছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান হলো সামাজিক পরিবর্তনশীলতার বিজ্ঞান। তোমরা জানো যে সমাজ প্রতিনিয়তই পরিবর্তনশীল। সেই যে আদিমকাল ছিল, সেই আদিমকালের সমাজ ব্যবস্থা যেমন ছিল, এখন কি সেই সমাজ ব্যবস্থা রয়েছে? নিশ্চয়ই না। এই সমাজ ব্যবস্থা একে 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 ধীরে 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 পরিবর্তন হতে হতে আজকের এই আধুনিক এবং সভ্য সমাজে আমরা এসে উপনীত হয়েছি। তো এই যে সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল, এই পরিবর্তনশীলতাকে নিয়ে অত্যন্ত বাস্তবনিষ্ঠ, বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ, জ্ঞানগর্ভমূলক আলোচনা করে হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান হচ্ছে নিরপেক্ষ বিজ্ঞান, অর্থাৎ সমাজবিজ্ঞান কারো পক্ষ অবলম্বন করে না। এখানে সমাজবিজ্ঞান যেটা শেখায় সেটা হলো সাদাকে সাদা বলতে শেখায়। সমাজবিজ্ঞান কালোকে কালো বলতে শেখায়। কারো প্রতি রাগ করে, কারো প্রতি অনুরাগ করে, কারোর প্রতি হিংসা প্রদর্শন করে, কারোর প্রতি বিরাগ ভাজন হয়ে, কারো দ্বারা প্রভাবিত হয়ে, অথবা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যদি কেউ কালোকে সাদা বলে, সাদাকে কালো বলে, সেটা সমাজবিজ্ঞান কখনোই সমর্থন করে না। প্রকৃতপক্ষেই যেটা সাদা সেটাকে সাদা বলতে হবে, প্রকৃতপক্ষেই যেটা কালো সেটাকে কালো বলতে হবে। এই শিক্ষা প্রদান করে সমাজবিজ্ঞান। তাহলে বলতে পারি যে সমাজবিজ্ঞান হচ্ছে একটি নিরপেক্ষ বিজ্ঞান। সমাজবিজ্ঞান হচ্ছে একটি তথ্য নির্ভর বিজ্ঞান। তথ্য ছাড়া কখনো কিন্তু বিজ্ঞান হয় না, গবেষণা ছাড়া কখনো বিজ্ঞান হয় না। আর সমাজবিজ্ঞান যে আলোচনাগুলো করে, সেই আলোচনাগুলো হচ্ছে তথ্য নির্ভর আলোচনা, গবেষণামূলক আলোচনা। তাহলে একে আমরা একটি তথ্য নির্ভর এবং গবেষণাধর্মী বিজ্ঞানও বলতে পারি। বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে গত দিনের যে ক্লাসটি ছিল সেটি আমি রিপিট করলাম। আবার আজকে আমি তোমাদের যে দ্বিতীয় সেশন, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করব সমাজবিজ্ঞানের পরিধি। সমাজবিজ্ঞানের পরিধি আমি তোমাদেরকে একটু লিখে সহযোগিতা করি। পরিধি, পরিধি তো সমাজবিজ্ঞানের পরিধির আলোচনায়
যেটা প্রথমেই এসেছে সেটি হলো সমাজতাত্ত্বিক মতবাদ। সমাজতাত্ত্বিক মতবাদ, তোমরা জানো যে যেহেতু সমাজবিজ্ঞান পড়তে এসেছি, তাহলে সমাজবিজ্ঞানকে নিয়ে যারা আলোচনা করছেন তারা হলেন সমাজবিজ্ঞানী। তাহলে এক একজন সমাজবিজ্ঞানী সমাজের এক একটা দিক সম্পর্কে আলোচনা করেছেন, এক এক সেকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, গবেষণা করেছেন, তথ্য নির্ভর তথ্যবহুল আলোচনা করেছেন নিরপেক্ষতার সাথে। তো এই যে সমাজবিজ্ঞানীদের যে গবেষণামূলক আলোচনা, এই গবেষণামূলক আলোচনা করে হচ্ছে সমাজতাত্ত্বিক মতবাদ। আমি তোমাদেরকে একটু লিখে সহায়তা করি। সমাজতাত্ত্বিক মতবাদ, সমাজতাত্ত্বিক মতবাদ। মতবাদ তাহলে নিশ্চয়ই বুঝেছ যে সমাজতাত্ত্বিক মতবাদ বলতে আমরা কি বোঝাতে চেয়েছি। এবার দ্বিতীয় পয়েন্টটি হলো ঐতিহাসিক সমাজবিজ্ঞান। ঐতিহাসিক সমাজবিজ্ঞান, এর মধ্যে কেমন যেন ইতিহাসের গন্ধ পাওয়া যায়, তাই না বলো? হ্যাঁ, ইতিহাসের গন্ধ পাওয়া যাচ্ছে। তাহলে প্রশ্ন জেগেছে, ইতিহাস কোথা থেকে এলো আবার সমাজবিজ্ঞানের মধ্যে? আসবে, এসেছে এই জন্যই সমাজবিজ্ঞান ইতিহাসকে নিয়ে আলোচনা করে ইতিহাসের যে সমস্ত ভ্রান্তি রয়েছে ওই ভ্রান্তিকে দূর করবার স্বার্থে সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাবার উপদেশমূলক আলোচনা করে এই ঐতিহাসিক সমাজবিজ্ঞানের মধ্যে। এই জন্য সমাজবিজ্ঞানের অন্যতম পরিধি হচ্ছে ঐতিহাসিক সমাজবিজ্ঞান। তাহলে আমরা দ্বিতীয় পয়েন্ট দিতে পারি ঐতিহাসিক, কি বন্ধুরা? ঐতিহাসিক সমাজ বিজ্ঞান। দুঃখিত বন্ধুরা, এ পর্যায়ে আমরা তৃতীয় পয়েন্টে যাব। এই তৃতীয় পয়েন্টের যে পরিধি সেটি হলো পরিবারের সমাজবিজ্ঞান। পরিবারের সমাজবিজ্ঞান, প্রথমে আমরা লিখি পরিবারের সমাজবিজ্ঞান, অর্থাৎ পরিধির পরের অংশ পরিধি, তাই না? পরিবারের সমাজবিজ্ঞান, পরিবারের সমাজ বিজ্ঞান। আমি সংক্ষেপই করি। তাহলে পরিবারের সমাজবিজ্ঞান, এই পরিবারের সমাজবিজ্ঞানটা কি? এই পরিবারের সমাজবিজ্ঞানের মধ্যে আলোচনা করা হয়ে থাকে পরিবার কি, অর্থাৎ পরিবার কাকে বলে, পরিবারের প্রকারভেদ, কত ধরনের পরিবার রয়েছে, এলাকার ভিত্তিতে, স্থানের ভিত্তিতে, দেশের ভিত্তিতে পরিবারের ধরন কিন্তু এক এক রকম। তো যেহেতু স্থান কাল পাত্রভেদে পরিবারের প্রকার আলাদা, সেই কারণেই কোন জায়গাতে কোন সময় কি ধরনের পরিবার অব্যাহত ছিল এবং বর্তমান সময়ে কি ধরনের পরিবার রয়েছে, এই পরিবারের ক্লাসিফিকেশনগুলো নিয়ে আলোচনা করে হচ্ছে সমাজবিজ্ঞান। আরও আলোচনা করে এই পরিবারের দরকারটা কি, কি কারণে পরিবারের দরকার, এই পরিবারের যে গুরুত্ব, এই পরিবারের যে কার্যাবলী, এই কার্যাবলীকে সুন্দরভাবে প্রস্ফুটিত করে তোলে সমাজবিজ্ঞান। এই পরিবারের সমাজবিজ্ঞানের মধ্যে
আরও একটি বিষয় রয়েছে, সেটি হলো বিবাহ। বিবাহকে নিয়ে আলোচনা করে যে আসলে বিবাহটা কি, বিবাহ কাকে বলে। আমরা প্রতিনিয়তই সমাজে আমাদের সামনে, চোখের সামনে বাস্তবতার দৃষ্টিতে বিবাহটা দেখি, কিন্তু আমরা কি ভেবে দেখেছি কখনো যে বিবাহটা কি? সংজ্ঞা দিতে বললে তখন হয়তো আমাদের একটু খটকা লেগে যাবে যে তাই তো, আমরা সারা দিন সবসময় বিবাহটা দেখি, কিন্তু বিবাহের সংজ্ঞাটা কি হতে পারে। তো যাই হোক, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব একটা চ্যাপ্টার ওয়াইজ। তো সমাজবিজ্ঞান আলোচনা করে বিবাহটা কাকে বলে, বিবাহ কত প্রকার হতে পারে, এবং বিবাহের গুরুত্ব, বিবাহের গুরুত্ব কি, বিবাহের কার্যাবলীটা কি, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে হচ্ছে পরিবারের সমাজবিজ্ঞান। এই পরিবারের সমাজবিজ্ঞান বিষয়ে মধ্যে আরো একটি বিষয় আলোচনা করা হবে, সেটি হলো জ্ঞাতি সম্পর্ক। জ্ঞাতি সম্পর্ক কি? জ্ঞাতি সম্পর্ক হলো, জ্ঞাতি মানে হচ্ছে আত্মীয়, তাহলে জ্ঞাতি সম্পর্ক মানে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। তাহলে এই আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন, এটা কি? এর সংজ্ঞা আলোচনা করা হবে সেখানে। এই জ্ঞাতি সম্পর্কের যে প্রকারভেদগুলো রয়েছে, এই প্রকারভেদগুলো সম্পর্কে আলোচনা করা হবে। এই জ্ঞাতি সম্পর্ক অর্থাৎ এই আত্মীয়তার সম্পর্ক কেন প্রয়োজন হয়, বিপদে আপদে, সুবিধা অসুবিধায়, হ্যাঁ, একে অপরের সুখে দুঃখে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু জ্ঞাতি সম্পর্কের প্রয়োজন পড়ে মানুষের জীবনে। তাহলে এই জ্ঞাতি সম্পর্কের যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করে হচ্ছে পরিবারের সমাজবিজ্ঞান। এ পর্যায়ে আমরা পরবর্তী পয়েন্টে যাই, সেটি হলো সামাজিক জনবিজ্ঞান। সামাজিক জনবিজ্ঞান আমি তোমাদের লিখে সহায়তা করি। সামাজিক, আমি একটু সংক্ষেপেই লিখি যেহেতু আমার সময় খুবই কম, যার কারণে আমি সংক্ষেপে লিখি তোমাদের বুঝবার স্বার্থে। তাহলে সামাজিক জনবিজ্ঞান, সামাজিক জনবিজ্ঞান। আচ্ছা, জন মানে কি? জন মানে হচ্ছে জনসংখ্যাকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে সামাজিক জনবিজ্ঞান অর্থাৎ সমাজের মধ্যে যে জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যা সম্পর্কে আলোচনা করে হচ্ছে সামাজিক জনবিজ্ঞান। অর্থাৎ জনসংখ্যা কি, জনসংখ্যার কেন প্রয়োজন, জনসংখ্যা বেশি হলে সেটা সমস্যা কিনা, জনসংখ্যা কম হলে সেটা সমস্যা কিনা, জনসংখ্যা যদি যতটুকু প্রয়োজন একটা জায়গাতে, একটা দেশে, সেক্ষেত্রে সুবিধা কি হতে পারে, এই সার্বিক জনসংখ্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা করে হচ্ছে সামাজিক জনবিজ্ঞান। এরপরে আমরা যে পয়েন্টে আসতে পারি, পয়েন্টটি হলো গ্রামীণ এবং নগর সমাজবিজ্ঞান। গ্রামীণ এবং নগর সমাজবিজ্ঞান, তোমাদেরকে পয়েন্টটা লিখে দেই, আর মুখে মুখে তো আমি বলছি। গ্রামীণ, গ্রামীণ ও নগর, নগর সমাজ বিজ্ঞান। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, গ্রামীণ মানে তো গ্রাম বোঝায়, এ তো একটা শিশু বোঝে। আর নগর বলতে বোঝায় হচ্ছে শহর সমাজ। এখন গ্রামীণ ও নগর সমাজ বিজ্ঞানী কি বা আলোচনা করতে পারে বলো? এখানে আলোচনা করতে পারে যে গ্রামীণ সমাজটা কেমন, গ্রামীণ সমাজ ব্যবস্থাটা কেমন, গ্রামের মানুষগুলো কেমন, তাদের সরলতা কেমন,
তাদের সামগ্রিক জীবন ব্যবস্থা নিয়ে আলোচনা করে হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞানের মধ্যে। ঠিক বিপরীত ক্রমে নগর সমাজবিজ্ঞান আলোচনা করে হচ্ছে নগর সমাজের মানুষগুলো কেমন, শহর সমাজের মানুষগুলো কেমন, তারা কি স্বার্থপর, তারা কি আত্মকেন্দ্রিক, তারা কি সমাজের অন্যান্য যে সমস্ত এলাকা রয়েছে গ্রাম সমাজের মতো মিশুক প্রকৃতির, তাদের খাদ্য কেমন, তাদের জীবন ব্যবস্থা কেমন, তাদের টোটাল জীবন ব্যবস্থা অর্থাৎ সংস্কৃতি কেমন, এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয় কিন্তু নগর সমাজবিজ্ঞানে। তাহলে আমরা সমাজবিজ্ঞানের অন্যতম পেশী এখানে আনতে পারি গ্রামীণ এবং নগর সমাজবিজ্ঞানকে। আমরা ইতিমধ্যেই কিন্তু কয়েকটি পয়েন্ট আলোচনা করে ফেলেছি, আমাদের হাতে সময় খুবই কম, আর যতই কম হোক না কেন আশা রাখি যে সুনির্দিষ্ট সময়ের মধ্যেই আমি তোমাদের ক্লাস নিয়ে শেষ করতে পারবো। আমাদের প্রথম চ্যাপ্টারে রয়েছে হচ্ছে 11টি অধ্যায়, অর্থাৎ প্রথম চ্যাপ্টার বলা ভুল হলো, প্রথম পত্র। সমাজবিজ্ঞান প্রথম পত্র বইতে রয়েছে 11টি চ্যাপ্টার, আর দ্বিতীয় পত্রের বইতে রয়েছে 10টি চ্যাপ্টার। এই 10 এবং 11 21টি চ্যাপ্টার আমরা 2 বছর ফেলে পড়ব। আর সমাজবিজ্ঞানের সবথেকে বড় সুবিধা হলো এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ছোট ছোট, অল্প পড়েই তুমি সমাজ সম্পর্কে, বাস্তবতা সম্পর্কে অত্যন্ত চমৎকারভাবে তোমার ধারণা নিতে পারবে। তো নির্দিষ্ট সময়ের অনেক আগেই আমি তোমাদের ক্লাস শেষ করে দিতে পারবো আশা রাখি। তো এবার আমরা পরের যে পরিধি সেখানে আলোচনা করব হচ্ছে ধর্মের সমাজবিজ্ঞান। ধর্মের সমাজবিজ্ঞান, তো এই ধর্মের সমাজবিজ্ঞান আমি আজকে আর বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, যেহেতু আমার যে শিডিউল টাইম, এই শিডিউল টাইম শেষ করবার ইঙ্গিত পেয়ে গেছি। তো সেই জন্য আমি পরিধির যে বাকি অংশ, এই বাকি অংশ আগামী দিন, আগামী ক্লাসে, আগামী মঙ্গলবারের ক্লাসে 10টার সময় আশা রাখি তোমরা ফেসবুকে নজর রাখবে, সেদিন আমরা আলোচনা করব। আর আজকে এ পর্যন্তই বন্ধুরা, তোমরা সবাই সুখে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে বাবা মায়ের যত্ন নিও, আমার জন্য, আমি অভাগার জন্য তোমরা দোয়া করো। তোমাদের কাছে দোয়া প্রার্থনা করে আজকের মতো ক্লাস শেষ করছি, আগামী দিনের ভালো কিছুর আশায়। ধন্যবাদ তোমাদের।